এই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ঋণ খেলাপি বললো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিগত সময়ে উনি ব্যবসায়ী, একজন ব্যবসা করতে পারেন, উনি তো ঋণ খেলাপি না। কারণ হলো ওনার ঋণটা উনি ওনার বকেয়া ঋণ উনি এটার সময় বাড়িয়ে নিয়েছে, পুনঃতফসিল আপনার কি বলে যেটা আবেদন করে, এটা সমস্ত ব্যবসায়ীরাই করে যে আপনি সময় বাড়াই নেবেন, যে সময়ের মধ্যে আপনি যদি দিতে না পারেন ব্যবসা তখন সময় বাড়াই নেওয়া হয়। যখন আপনি সময়টা বাড়াই নেন তখন আপনি আর ঋণ খেলাপি হিসেবে গণ্য হন না, এটা আইনের মধ্যেই পড়ে। তখন একটা ঢালাও ভাবে একটা লোককে ঋণ খেলাপি বলে দিয়ে তারপরে ঋণ খেলাপির হাতে বাংলাদেশ ব্যাংক তুলে দিচ্ছেন। এখন তো এসআলএম গ্রুপ, এসআলএম গ্রুপ পুনর্বাসনের কাহিনীটা যদি বলি তাহলে অন্য জায়গায় যাবে। হাসিনার আমলে ইসলামী ব্যাংকে এসআলএম গ্রুপের হাতে তুলে দিছিল কে? হাসিনার কাছ থেকে সেভ করার জন্য। এটা কারা তুলে দিছিল? এইভাবে এই প্রক্রিয়া ইসলামী ব্যাংক দখল করা যায় না, কারণ এটার প্রক্রিয়াটা এটা এমন ভাবে করা, এটা চাইলেও দখল করতে পারবেন একটা বাইরের মানুষ। তো সেইটাকে এইভাবে শেয়ার ট্রান্সফার করে 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 এসআলএমের কাছে সংরক্ষিত রাখছিল। পরে এসআলএম এটা দখলই করে কারা করছিল? যাদের ব্যাংক তারাই রাখছিল। এসআলএমকে ব্যাংক হেকু বানাইতে কারা? এগুলো নিয়ে প্রচুর রিপোর্ট আছে। এখন তারা এসআলএমের বিরুদ্ধে, এসআলএম বাংলাদেশে এটা জাতির শত্রু, এরা কোনো ব্যবসায়ী না, এটা সবাই জানে। এই যে ব্যাংক রেগুলেশন আইন যেটা করা হয়েছে, এখানে এই কথায় কথায় এখানে এসআলএমের যে ন্যারেটিভ কোথায় আছে, এটা এসআলএমকে ফেরানো হয়েছে। একটা জায়গা দেখাইতে পারবেন এসআলএমকে যে শর্তগুলো দেওয়া হয়েছে, এই শর্তগুলো যদি কোনো ব্যবসায়ী পালন করে তার পক্ষে তো এখানে কোনোভাবে আর টাকা পাচারকারী হওয়া সম্ভব না। এখানে দুইটা অপরাধ আছে, একটা হলো ঋণ খেলাপি আর একটা হলো টাকা পাচারকারী। বিগত আপনার যে পৃথিবীর সেরা অর্থনীতিবিদ মনসুর সাহেব যে ক্ষতিটা করে গেছে, সবগুলো ব্যাংক একীভূত করার মধ্যে একটা গভর্নর হইয়া বলে অমুক ব্যাংক দুর্বল, তমুক ব্যাংক দুর্বল, ৭৫ লক্ষ আমানতকারীদের আমানত সে বিপদের মধ্যে ফেলাইতে গেছে। শুনেন, এখন এই আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে না? এই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার কি করবে? এটা এই লাইবিলিটি তো বিগত সরকার আরো বাড়াই থেকে গেছে হাসিনা লাইবিলিটি সংস্কারের নামে। তো সেখানে সরকার কি করছে? সরকার কতগুলো স্ট্রিক্ট নীতিমালা করার মধ্য দিয়ে এইখানে তো এক্সিম ব্যাংকও আছে। আপনারা যে এসআলএমের কথা বলেন, এক্সিম ব্যাংক এসআলএম দখল করছে, এবং এই এক্সিম ব্যাংকটা ওই সময় এক্সিম ব্যাংকে এই একবিত ব্যাংকের ভিতরে না নেওয়ার জন্য বারবার বলা হয়েছিল, কারণ এক্সিম ব্যাংকের যে আপনার ইকোনমিক্যাল স্ট্যাটাস ছিল ওই সময় এটার মধ্যে পড়ে না, ফেলার কথা না, কিন্তু আরো জোর করে ফেলাইছে। তো তখনই তার ৮,০০০ কোটি টাকা মতো অ্যাসেট ছিল। তো ফলে আপনি সংস্কার আপনার বুদ্ধিমতো করলে তো হবে না। বাংলাদেশের জনগণের সাথে আপনার সম্পর্ক নাই। তার আজকে ৭৫ লক্ষ আমানতকারী রিস্কের মধ্যে পড়ছে। আপনার কথায় কথায় এসআলএম দেখেন, সরকারকে তো আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তো ফলে আমি এরকম প্রত্যেকটা জায়গা ধরে কাউন্টার দিতে পারি। এখন গড়ে অনেক কথা বলা যায়। সংস্কার 111 এর সময় আমরা সংস্কারের হাইপ দেখছি, হাইপ দেখে কোন দিকে নিয়ে গেছে। এখানে যেটা বলে যেগুলো সরকারকে সংস্কার শব্দটা নেগেটিভ ছিল, আজকে সংস্কার পজিটিভ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ হলো আস্থাটা লাগবে। এখানে যে সমস্ত সংকট তো সার্ভিস বললো, কেন দূর করবেন কিভাবে? সেই আস্থার সংকট এসি করে বসে বিশেষজ্ঞ বিদেশ থেকে ভাড়া করে না দূর হবে? সেই আস্থার সংকট দূর হবে জনগণের সাথে সম্পর্কের মধ্যে দিয়ে। সেখানে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিল, এত রিস্ক নিয়ে নোট অফ ডিসেন্ট দেওয়ার সময় নির্বাচনের পুরো ক্যাম্পেইনিং এ তাকে জুলাই বিরোধী, জুলাই গাদ্দার